দুর্নীতির সংজ্ঞা কেউ জানো? কেউ জানো দুর্নীতি ভাই কি? আমার যেটা মনে হয় ভাই আমার যেটা ভাই মনে হয় একদম সাধারণ নলেজে হুম, কোনো নীতি বহির্ভূত কাজ করলে সেটা দুর্নীতি। হ্যাঁ, কোনো নীতি বহির্ভূত কাজকে সাধারণ ভাষায় আমরা কি বলি? দুর্নীতি। অর্থাৎ যেখানে নীতি নাই সেটাই দুর্নীতি। আর রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি, দুর্নীতি হলো ব্যক্তি স্বার্থের জন্য অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ব্যবহার করা হচ্ছে। তারপরেও যেহেতু আমরা দুর্নীতি কমাতে পারছি না, এর বেশ কিছু কারণ রয়েছে। এরপরেও আমাদের এগুলোকে নিয়ে আরো বেশি বেশি কাজ করতে হবে। আমাদের দেখতে হবে আসলে আমরা কমাতে পারি কিনা। আজকে আমরা যে স্ট্রাকচার আলোচনা করব সেটা হচ্ছে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের স্ট্রাকচার, অর্থাৎ সংসদীয় বিতর্কের আলোকে আমরা হচ্ছে দুর্নীতি রিলেটেড এই মোশনটাকে নিয়ে আলোচনা করব। তো আমরা যদি আজকে সংসদে একটা প্রস্তাব উপস্থাপন করি, এই সংসদ বিশ্বাস করে যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সরকারি কর্মকর্তাদের সম্পত্তির তথ্য জনসম্মুখে প্রকাশ করা উচিত। এটা হচ্ছে আমাদের আজকের সংসদের প্রস্তাবনা। আমরা হচ্ছে এর পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যদি দেখি যে আজকের বিতর্কের আমাদের বিষয় কি, যে আজকের বিতর্কের বিষয় হচ্ছে সরকারি কর্মকর্তাদের সম্পত্তির তথ্য জনসম্মুখে প্রকাশের প্রয়োজনীয়তা নিয়ে। তাহলে আমরা হচ্ছে বিভিন্ন যুক্তি এবং হচ্ছে উপস্থাপনের মাধ্যমে আমরা মূল্যায়ন করব আসলে এটা কি রিয়েল নাকি হচ্ছে উচিত বা উচিত নয়। এর পক্ষে বিপক্ষে আমরা কথা বলবো। আমরা তো স্ট্রাকচার সম্পর্কে জানি। এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে হচ্ছে প্রধানমন্ত্রী থাকবে, তারপরে হচ্ছে মন্ত্রী থাকবে আর হচ্ছে সাংসদ থাকবে, তাই না? আমরা স্ট্রাকচারের সম্পর্কে হচ্ছে যেহেতু আগে সেশন নিয়েছে, আমরা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব না। আমরা সরাসরি ডিবেটের ভিতরে চলে যাব। এখন বলো, এখন এর পক্ষে বলবা কে? এই সংসদ বিশ্বাস করে যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সরকারি কর্মকর্তাদের সম্পত্তির তথ্য জনসম্মুখে প্রকাশ করা উচিত। পক্ষে বলো, কে পক্ষে বলবো বলো, এটা উচিত কিনা নিজের আলোকে বলার চেষ্টা করো, বা কেন উচিত কয়েকটা আর্গুমেন্ট দাও। ভাইয়া পক্ষে বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, শুরু করো, ডাইরেক্ট শুরু করে দাও। আমরা একদম কনফ্লিক্টে চলে যাব আজকে। আজকে আমাদেরই ডিবেট হবে, দল ভাগ করব না। ভাইয়া নিজের আমরা হ্যাঁ এক্সপিরিয়েন্স তো খুব বেশি নাই, তবে যেটা যতটুকু পারি ততটুকু বলতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই আমরা বলো। সর্বপ্রথম যদি লক্ষ্য করি তাহলে সরকারি কর্মকর্তা বেনজিরের কথা প্রথমে আসতে হয়। তিনি একজন পুলিশের আইজিপি হওয়ার পরেও তার বিরুদ্ধে দুর্নীতির শত শত প্রমাণ বর্তমানে ভেসে উঠতেছে তার পদত্যাগের পরে। এখন এই বর্তমানে ভেসে ওঠার ফলে আমরা তো এটা প্রতিরোধ করতে পারি নাই, বা তার যে অর্থগুলো বিদেশে পাচার হয়েছে সেগুলো তো এখন আনতে পারতেছি না। কিন্তু যখন সে কর্মরত ছিল তখন যদি তার এই তার এই দুর্নীতিগুলো প্রকাশ হইতো, তাহলে তাহলে তখন আমরা একটা ব্যবস্থা নিতে পারতাম তার বিরুদ্ধে। তার দেশ থেকে পালানোর আগেই তার বিভিন্ন ব্যাংকের যে অ্যাকাউন্ট গুলো আছে সেখান থেকে টাকাগুলো আমরা দেশের বিভিন্ন খাতে লাগানোর বা উদ্ধার করার চেষ্টা করতে পারতাম। আরো একজনের কথা যদি বলি, ডিবি হারুন, সে কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে আগে থেকে জড়িত ছিল, যেগুলো আমরা কখনোই জানতে পারি নাই। তবে একটি বড়সড় আন্দোলনের পরে যখন সরকারের পতন হয়, তখন ডিবি হারুনের বিভিন্ন ধরনের অপকর্মের কথাগুলা কিন্তু উঠে আসতেছে বর্তমানে। তো সেই সময়ে তার সরকারি চাকরিতে থাকা অবস্থায় তার যদি এই অন্যায় দুর্নীতিগুলো আমরা জানতে পারতাম বা দেশের মানুষকে জানানো হতো, তাহলে দুদক তার বিরুদ্ধে একটা বিশেষ ব্যবস্থা নিতে পারতো। তার সরকারি চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া যেতে পারতো এবং তার লুট করা সকল অর্থ সম্পদ গুলা দেশের ভালো কাজে লাগানো যাইতো। সুতরাং আমি মনে করি সরকারি কর্মকর্তাদের সম্পদ, অর্থ সম্পদ যা আছে সবগুলা তাদের চাকরিতে থাকা অবস্থায় দেশের মানুষকে জানাতে হবে। এটা হচ্ছে একটি অত্যন্ত জরুরি এবং বর্তমান সময়ে এসে এটি খুবই বাস্তব এবং যুক্তিযুক্ত একটা তথ্য। ধন্যবাদ ভাইয়া। জি, তুমি হচ্ছে আর কেউ বলবা কিছু? পক্ষ দলের আর্গুমেন্ট বা বিপক্ষ দলের আর্গুমেন্ট নিয়ে কেউ কিছু বলবা কিনা?
যে কি কি আর্গুমেন্ট এই ডিবেটে আমরা দিতে ভাই পারি। বিপক্ষে বলি ভাই। বলো, আর্গুমেন্ট দাও। ভাই মানে যখন মানে সরকারি দলের একজন কর্মকর্তা হিসেবে সে যখন তার সম্পত্তির বিবরণ দিবে, সে কি ভাই মানে সেই বিবরণে মানে দুর্নীতি করবে কিনা এটা তো কোনো গ্যারান্টি নাই। সে যেহেতু সরকার পক্ষের, সরকার তো অবশ্যই তাকে বাঁচাবে সব সময়। তো সরকারের একজন কর্মকর্তা হিসেবে এই মানে সে তার ব্ল্যাক মানি বা ব্ল্যাক যেগুলা সম্পত্তি আছে, সে তো সেই সম্পত্তির তথ্য কখনোই প্রকাশ করবে না। সে তার বৈধ সম্পত্তির সম্পত্তি প্রকাশ করবে। আর জনগণের ওই রকম শক্তি বা ক্ষমতা নেই যে সে মানে ঘরে ঘরে গিয়ে মানে সত্যতা যাচাই করবে যে হ্যাঁ মানে অমুকের কত সম্পত্তি আছে, অমুকের কত সম্পত্তি আছে। জনগণ সেটাতে মাথা ব্যথাই করবে না, জনগণ ওটা নিয়ে চিন্তাই করবে না যে কারণ কার সম্পত্তি কোথায় আছে। আর বেশিরভাগ সম্পত্তি তাদের বৈদেশিক ক্ষেত্রে, অর্থাৎ সিঙ্গাপুর, মালয়েশিয়া, সুইস ব্যাংক থেকে বিভিন্ন জায়গায় রাখা আছে। তো ওইসব ক্ষেত্রেও জনগণের কোনো মানে মানে ওইরকম কোনো প্রভাব নেই বা অ্যাক্সেস নেই। তো ওইরকম জিনিস পাবলিশ করে কখনো দুর্নীতি কমানো যাবে না, কখনো স্বচ্ছতা আনা যাবে না। সেটা মানে কখনোই মানে সঠিক পদ্ধতি হতে পারে না। উল্টো জনগণের জন্য ভোগান্তি, জনগণ এটা নিয়ে অনেক কথাবার্তা বলবে, জনগণ মাতামাতি করবে, কোনো সমস্যার সমাধান হবে না। ওকে, আর কেউ? আক্তার, কিছু বলবা? ভাই এই যুক্তির বিপক্ষে আমি কিছু বলতে চাই। ভাই আমি একদম নতুন ভাই, আমি শিখতেছি। ভাই আর্গুমেন্টের বিপক্ষে কি কিছু বলতে পারবো? হ্যাঁ, বলো। আসলে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই সরকারি কর্মকর্তা বা সরকারি প্রশাসনে যারা আছে তাদের অর্থ সম্পদ কে কতটুকু বাইরে পাচার করছে, কে কতটুকু বেআইনি ভাবে অর্জন করছে, এগুলা দেখাশোনার দায়িত্ব বা এগুলো উদ্ধার করার দায়িত্ব কিন্তু আসলে আমাদের সাধারণ জনগণের না। এর জন্য একটি বিশেষ সংস্থা আছে বাংলাদেশে, যার নাম হচ্ছে দুর্নীতি দমন কমিশন। তাদের উপর যদি আম, একটি হচ্ছে আপনার আদেশ বা নির্দেশ দেওয়া হয় যে সরকারি যারা কর্মকর্তা আছে তাদের অর্থ সম্পদ তুমি হচ্ছে প্রকাশ করো জনসম্মুখে, তাদের বিরুদ্ধে তাদের বিপক্ষে একটা তুমি ই করো, মানে হচ্ছে একটা আহ, প্রজ্ঞাপন করো বা তুমি এক ধরনের কর্মশালা নেও, যার মাধ্যমে তার হচ্ছে অর্থ সম্পদ গুলা তুমি মানুষের সামনে প্রকাশ করতে পারবা। তার ফলে কি হবে, আমরা তো তার দুর্নীতি গুলাকে আটকাইতে পারবো, প্লাস সে যাতে সামনে আর কোনো দুর্নীতি না করতে পারে সেই বিষয়গুলোকে আমরা লক্ষ্য রাখতে পারবো। আবার এর ফলে একটা উদাহরণ সৃষ্টি হবে যে আমি যদি দুর্নীতি করি, অন্যান্য সরকারি যারা কর্মকর্তা আছে তারা অনেক সচেতন হবে যে এরকম দুর্নীতি করলে আমার বিরুদ্ধে এরকম অ্যাকশনে যাইতে পারে, সুতরাং আমার এর থেকে দূরে থাকতে হবে। এর ফলে আস্তে আস্তে দেশকে আমরা সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে পারবো, আমি মনে করি এটা ভাই। ধন্যবাদ। জি, তোমরা মোটামুটি বলা শিখছো বা হচ্ছে বলতেছো, এটাই ভালো। এখন কথা হচ্ছে আমরা যখন ডিবেট করব তখন কিন্তু আমাদের ডিবেটের স্ট্রাকচার সাজাতে হবে, পক্ষ দলের চিন্তা থাকতে হবে আমি কয়টা আর্গুমেন্ট এখানে দিতে পারি বা হচ্ছে কি কি আর্গুমেন্ট আমি নিয়ে আসবো। আর যারা বিপক্ষ দল অর্থাৎ বিপক্ষে বলবে, প্রেপ টাইম যখন চলবে তখন তাদের চিন্তা থাকবে এখানে হচ্ছে আমার কি কি আর্গুমেন্ট থাকবে এবং হচ্ছে আমি কি কি হচ্ছে মেইন আর্গুমেন্টের বেসিসে আমি কথাগুলো বলবো। এখন আর্গুমেন্ট মানে হচ্ছে আমরা জানি হচ্ছে যে যুক্তিগুলা দিব সেই যুক্তিগুলার ভিত্তি যদি আমরা ঠিক করি তাহলে আমাদের ডিবেটটা কিন্তু দাঁড়াই যাবে। তাহলে আমরা যদি পক্ষের যারা আছে তারা আমরা যেভাবে কথা বললাম সেখান থেকে যদি আমরা আর্গুমেন্ট দাঁড় করাতে চাই তাহলে আমরা কি কি আর্গুমেন্ট দেখব। প্রথমে যদি আমরা দেখি আমাদের প্রথম আর্গুমেন্ট হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি। সরকারি কর্মকর্তাদের সম্পত্তির তথ্য প্রকাশ করলে তাদের আর্থিক অবস্থা জনসম্মুখে প্রকাশ পাবে এবং জনগণ তাদের আয়ের বৈধতা সম্পর্কে অবগত হতে পারবে। এতে দুর্নীতির বিরুদ্ধে একটি কার্যকরী পদক্ষেপের যাত্রা শুরু হবে। কেন হবে? কারণ যখন জনগণ জানবে যে এর সম্পত্তি ছিল হচ্ছে যখন চাকরিতে প্রবেশ করে তখন হচ্ছে 30 লাখ টাকা, তার মাসিক বেতন হচ্ছে এত, সে যদি সাইড কোনো ব্যবসা থাকে সেই ব্যবসা থেকে আসতে পারে ইনকাম এত। এই যে সাইড ব্যবসা এবং মাসিক বেতন দুই দিক থেকে যে বিষয়গুলো আসলো সেটা হচ্ছে প্রকাশের আগে আমরা জানলাম তার মেইন ভিত্তি হচ্ছে বা পারিবারিক সম্পত্তি হচ্ছে 30 লাখ। এখন যদি হুট করে দেখা গেল যে সে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল, তার সম্পত্তির পরিমাণ 1.5 বছর পরেই দাঁড়ায় গেছে হচ্ছে 1 কোটি টাকা। তাহলে আমরা কি বুঝলাম? 25,000 টাকা দামের একটা কর্মচারীর বেতনের 1 বছর পরে হয়ে গেছে সম্পত্তি 1 কোটি টাকা। সে কি সৎ নাকি হচ্ছে দুর্নীতিবাজ লোক? তার মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বৃদ্ধির জন্য এটা হচ্ছে আমাদের একটা আর্গুমেন্ট হতে পারে, যার মাধ্যমে এটা নিশ্চিত করবে যে হচ্ছে কতটা স্বচ্ছ থাকবে এবং কতটা জবাবদিহিতার সিস্টেম চালু হবে। কারো দ্বিমত আছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার আর্গুমেন্ট নিয়ে?
মানে বুঝতে পারছো তো বিষয়টা কি? ভাই একটা কোশ্চেন জি আছে ভাই। ভাইয়া। হ্যাঁ বলো। ভাই জবাবদিহিতা কার কাছে করবে? সরকারি যদি কাজ মানে সরকার দলীয় যদি লোক আর যদি জবাবদিহিতা করে সেই এটা জবাবদিহিতার হচ্ছে স্বচ্ছতা তুমি কি আদৌ দেখছো, থাকবে? আমরা দেখছি যে হচ্ছে আমাদের বর্তমান যে সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেটার একটা তথ্য ডাটা চাচ্ছে এবং কর্মকর্তাদের থেকে বা আমলাদের থেকে, যে ডাটা হচ্ছে সংরক্ষিত থাকবে এবং এই ডাটা সম্পর্কে জনগণও জানতে পারবে। বুঝছো? জনসম্মুখে প্রকাশ পাবে এবং জনগণ তাদের আয়ের বৈধতা সম্পর্কে অবগত থাকবে। আমাদের মোশনেই কিন্তু ছিল যে জনসম্মুখে প্রকাশ করবে কিনা, মানে প্রকাশ করবে, মোশনের ট্রাম ছিল এটা। তার মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি হচ্ছে। কর্মচারীরা জনগণের কাছে স্বচ্ছতা থাকবে না থাকবে না, এবং জনগণ তাদের কাছে স্বচ্ছ কি স্বচ্ছ না, এটা বৃদ্ধি পাচ্ছে। যুক্তি খণ্ডনে পরে আসতেছি, মানে কম্পারেটিভ পরে দেখাবো। আগে হচ্ছে পক্ষে আর আর্গুমেন্ট নিয়ে হালকা আলোচনা করব। আজকে যেহেতু আমাদের সময় কম, অলরেডি আমরা হচ্ছে একটা সেশন, মোটিভেশন সেশন শেষ করছি, এখন ডিবেট সেশনে আসছি। এট লিস্ট আমরা কিছু বিষয় আজকে জানি, যেহেতু এখানে কোনো স্লাইডও নেই, আজকে শুধু ওই কথাই বলতে হচ্ছে। এজন্যই হচ্ছে আজকে বলছি যে আমরা নিজেরা নিজেদের ভিতরেই কথা বলবো এবং ডিবেট করব। এখন দ্বিতীয়ত হচ্ছে আমরা দুর্নীতি প্রতিরোধ। অনেক সরকারি কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে সম্পদ বাড়ায় বা সংগ্রহ করে এবং তা হচ্ছে গোপন রাখে। আমরা যদি জানি যে হচ্ছে দুর্নীতির মাধ্যমে করছে বা তার সম্পদ কোথায় রয়েছে, তাহলে কিন্তু সেটা ধরা সহজ বা ক্যাচ করা সহজ হয়ে যাবে। এজন্য তারা কি করে? গোপন রাখে। সম্পত্তির তথ্য প্রকাশ করলে এই ধরনের দুর্নীতি রোধ করা যাবে এবং অবৈধ সম্পদ অর্জন করা তাদের জন্য কঠিন হবে। কারণ তথ্য তাদের রয়েছে। তথ্য থাকা অবস্থায় কেউ অবৈধ কাজ করলে তাকে সহজেই আইনের আওতায় আনা যাবে। তৃতীয়ত যে আর্গুমেন্টটা আমাদের হতে পারে, যে হচ্ছে জনগণের আস্থার পুনরুদ্ধার। সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করলে জনগণের প্রতি তারা হচ্ছে বিশ্বাস স্থাপন করবে, সরকারের উপর জনগণ বিশ্বস্ত থাকবে এবং জনগণ মনে করবে যে সরকারি যারা কর্মকর্তা রয়েছে তারা হচ্ছে নৈতিক এবং আইনানুগ পথে আছে, অর্থাৎ তারা আইনের প্রতি যথেষ্ট অভি। এই সিস্টেমের মাধ্যমে জনগণের একটা আস্থা পাবে সরকার। তৃতীয়ত হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। যখন এদেরকে আমরা জবাবদিহিতা এবং হচ্ছে জনগণের আস্থার মুখোমুখি দাঁড় করাবো, তখন কিন্তু আইনের একটা শাসন প্রতিষ্ঠা হবে। সরকারি কর্মকর্তাদের সম্পত্তির তথ্য প্রকাশ করলে আইন শৃঙ্খলার প্রতিষ্ঠা সম্ভব। এটি নিশ্চিত করবে যে কোনো বেআইনি কার্যকলাপ গোপন থাকবে না এবং সকল বেআইনি কার্যকলাপ জনগণের সম্মুখে আসবে এবং তারা হচ্ছে এই যে সম্মুখে আসার ভয়, এই ভয়ের কারণে হচ্ছে তারা কি করবে? এই যে যে সকল অপকর্ম অর্থাৎ দুর্নীতি রয়েছে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমরা এরকম আরো আর্গুমেন্ট দাঁড় করানো যাবে। যেহেতু তোমরা হচ্ছে বেসিক লেভেলে আছো, এজন্য বেসিক 4টা আর্গুমেন্ট পক্ষে আর কি আমরা যদি দাঁড় করাই এরকম হতে পারে। এগুলো জাস্ট হচ্ছে আর্গুমেন্ট, এর বিস্তারিত কিন্তু পয়েন্ট অনেক দেওয়া লাগবে, উদাহরণ দিতে হবে কথার ক্ষেত্রে, তারপরে হচ্ছে কোনটা কিভাবে আসলো, এই কোনটার বেনিফিট কি, এগুলো আমাদের বোঝাতে হবে। বাট মেইন আর্গুমেন্টের বেসিসের আলোচনা হচ্ছে এতটুকু। পক্ষের আর্গুমেন্ট গুলো কি বুঝতে পারছো সবাই? যে এই আর্গুমেন্ট গুলো আগে আমার মাথায় সেট আপ করতে হবে, তারপরে হচ্ছে স্পিকার রুলস অনুযায়ী ডিবেট করতে হবে। ফার্স্ট স্পিকার কতটুকু বলবে, সেকেন্ড স্পিকার কতটুকু বলবে এবং কোন আলোকে বলবে, থার্ড স্পিকার কতটুকু বলবে এবং স্পিকারের কাজ কি, কোন স্পিকার কি বলতে পারে, এগুলা কিন্তু আমরা হচ্ছে আগের সেশনগুলোতে শিখিয়েছি বা শিখছি আমরা। সুতরাং এগুলো আজকের সেশনে বিস্তারিত আলোচনা হবে না। ওকে? আর্গুমেন্টের বিষয়গুলো বুঝতে পারছো? কিভাবে বেস করে দাঁড় জি ভাই। করাতে হবে? সবাই ক্লিয়ার? জি। জি ভাই। এখন চিন্তা করে বলো তো কেউ যে হচ্ছে এর বিপক্ষ যুক্তিগুলো কি হতে পারে? আমরা মেন আলোচনা করতেছি আর্গুমেন্টের যুক্তি নিয়ে। যেহেতু আমরা পক্ষে 4টা আর্গুমেন্ট দাঁড় করিয়েছি অলরেডি, এর বিপক্ষ আর্গুমেন্ট গুলো কি দাঁড় করাতে পারি আমরা? আমরা কিন্তু হচ্ছে নিজেরা শিখতেছি আজকে। এজন্য আমি না বলে তোমরা একটু বলার চেষ্টা করো যে আর্গুমেন্ট, বিপক্ষ আর্গুমেন্ট কি হতে পারে? তোমার মাথায় কি ক্যাচ করলো যে হচ্ছে এই কাজগুলো যেহেতু হচ্ছে সরকার করবে, এর বিরোধী কাজ, এর ফলে এই ক্ষতি হতে পারে। ক্ষতিটাই কিন্তু হচ্ছে এই সিস্টেমের ক্ষতিটাই কিন্তু হচ্ছে বিপক্ষ আর্গুমেন্ট।
অর্থাৎ তুমি যে সমর্থন করবে না এই প্রস্তাবটিকে, ধরো তুমি সংসদের বিরোধী দলীয় নেতা, তুমি এই প্রস্তাবটিকে সমর্থন করতেছো না, কেন করতেছো না? এই প্রস্তাব কেন সংসদে পাশ হবে না বলো? কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চারা? ভাইয়া, এখানে যদি সরকার কারো ব্যক্তিগত তথ্য, উপাত্ত, তার কতটুকু সম্পদ আছে, এরকম তথ্য যদি সাধারণ মানুষের সামনে নিয়ে আসে, তাহলে একটা সমস্যা দেখা যাচ্ছে যে তার নিরাপত্তা বা তার ফ্যামিলি নিরাপত্তা, গুম টুম এই টাইপের কিছু হয়তো হইতে পারে। ইয়েস, গুড আইডিয়া। তার মানে আমরা একটা আর্গুমেন্ট পাচ্ছি, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন হচ্ছে এই ক্ষেত্রে, তাই না? যদি আমরা হচ্ছে এইসব সরকারি কর্মকর্তা ও নাগরিক এবং তাদের গোপনীয়তা রক্ষার অধিকার রয়েছে, গোপনীয়তা রক্ষা হচ্ছে একটা মানব অধিকার বা প্রত্যেক ব্যক্তির এটি একটি অধিকার। আমার সবকিছু আমি মানুষের সামনে উন্মোচন করতে পারি না। তার মানে কি, যদি এই সিস্টেম চালু হয় তাহলে এর বিরুদ্ধে প্রথম আর্গুমেন্ট হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন। সরকারি কর্মকর্তারা এবং নাগরিকরা যদি তাদের গোপনীয় অধিকার রক্ষা করতে তাদের অধিকার রয়েছে, সুতরাং এই অধিকার খর্ব করতে পারে না সরকার। সম্পত্তির তথ্য জনসম্মুখে প্রকাশ করলে তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ হবে এবং যা তাদের অধিকার লঙ্ঘনের শামিল। এটা একটা আর্গুমেন্ট, সরকার এটা পারে না। দ্বিতীয়ত হচ্ছে তথ্যের অপব্যবহারের যুক্তি, যে এই যে তথ্য জনসম্মুখে প্রকাশ করলে রাজনৈতিক প্রতিপক্ষ বা অপরাধী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী এই তথ্যের যে অপব্যবহার করবে না বা তাদের পরিবারের ঝুঁকির যে কারণ হবে না, সেই নিশ্চয়তা সরকার কিভাবে দিবে? সরকার এখানে কি করতে পারে? এটা একটা আর্গুমেন্ট হতে পারে। তৃতীয়ত হচ্ছে নিরাপত্তার ঝুঁকি, সম্পত্তির তথ্য যখন প্রকাশ করা হবে তখন তার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হবে, একটি অপহরণ বা চাঁদাবাজির মতো অপরাধের ঝুঁকি বাড়াতে পারে। চতুর্থত সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, অনেক ক্ষেত্রেই সম্পত্তির উৎস বৈধ হলেও জনসম্মুখে প্রকাশ করলে ভুল ধারণার সৃষ্টি হতে পারে এবং কর্মকর্তা এবং হচ্ছে যারা চাকরিজীবী তারা মানসিক এবং সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অপদস্থ হতে পারে, যা তাদের মানসিক জীবনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তার মানে কি, এই যে আমরা এতক্ষণ যে আর্গুমেন্ট দেখলাম, পক্ষ দলের আর্গুমেন্ট এবং বিপক্ষ দলের আর্গুমেন্ট, এ থেকে আমরা কি বুঝতে পারলাম? পক্ষ দল জোর দিবে কিসে? পক্ষ দল জোর দিচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর, যা জনগণের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং দুর্নীতি প্রতিরোধ করবে। আর বিপক্ষ দল কি করবে? বিপক্ষ দল হচ্ছে বলছে যে গোপনীয়তার অধিকার, নিরাপত্তার ঝুঁকি এবং তথ্যের অপব্যবহারের যে আশঙ্কা রয়েছে, এই জন্য এই প্রস্তাবগুলো উত্থাপন করে তারা হচ্ছে বিরোধিতা করবে। তার মানে কি, দুটা দলেরই আমরা হচ্ছে মেইন কনসেপ্ট ডিবেটের ক্যাচ করতে পারছি, তাই না? জি ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার? জি ভাই, বুঝছি ভাই। তাজনীন সেতু পরে জয়েন করেছো, তুমি কি বুঝতে পেরেছো এই বিষয়গুলো? ছেলেবেলে হচ্ছে জয়েন করে ঘুমিয়ে গেছে। এখন আর্গুমেন্টের যদি যুক্তি খণ্ডনের দিকে আমরা যাই, এই যে আমি আর্গুমেন্ট দিলাম, যুক্তি দিলাম, পক্ষ বিপক্ষ দলের কিন্তু যুক্তি খণ্ডনের জায়গাটা রয়েছে, তাই না? আমি তো ফস করে বলে দিব এক কথা, কিন্তু সেই কথারও তো রিপ্লাই আসবে, রিপ্লাই স্পিচ। সেই রিপ্লাই স্পিচ গুলা কোথা থেকে ক্যাচ করতে হবে? রিপ্লাই স্পিচ গুলা আমরা ক্যাচ করব আর্গুমেন্ট থেকে। যখন কেউ আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের যুক্তি দিবে তখন সাথে সাথে আমার ক্যাচ করতে হবে এর রিপ্লাই কি হতে পারে এবং রিপ্লাই যুক্তি আমি কি দাঁড় করাতে পারি। আমি তো ওটা আর্গুমেন্টের বেসিসে সাজিয়েছি। এখন যদি আমরা হচ্ছে রিপ্লাই দেই, স্পিচ টু স্পিচ বা পারসন টু পারসন রিপ্লাই যদি যাই, প্রথমে দেখো স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে যে আর্গুমেন্টটা আমি দিছি, তখন সেই যুক্তিটা আমরা বলতে পারি, তারা বলল যে হচ্ছে
আমার বিপক্ষ দল বলবে যে গোপনীয়তার অধিকার লঙ্ঘন। এখন এই গোপনীয়তার অধিকার যে লঙ্ঘন হচ্ছে, এটাকে আমার কি ভাঙতে হবে না? এই বিষয়টাকে আমার কি খণ্ডন করতে হবে না? এটা জি ভাই। কিভাবে খণ্ডন করতে পারো? ধরো বিপক্ষ দল বলেছে যে গোপনীয়তার অধিকার লঙ্ঘন হচ্ছে, এটা আপনি করতে পারেন না, এজ এ সরকার হিসাবে তুমি এটা কি বলবা? ভাই, কারো গোপনীয়তা ভঙ্গের ফলে আমার দেশের যদি সার্বিক উন্নয়ন হয়, আমার দেশে যদি দুর্নীতি কমে আসে, বা কোনো অসৎ ব্যক্তির গোপন তথ্য ফাঁস হয়ে গেল, এর ফলে যদি আমার দেশের কোনো উন্নয়ন হয়, দুর্নীতি কমে আসলো, আমার দেশ উন্নয়নের দিকে এগিয়ে গেল, এই সংখ্যা অল্প সংখ্যক কিছু মানুষের এই পর্দা ফাঁসের কারণে আমার কিন্তু দেশের সাধারণ মানুষগুলা, অনেক বেশি মানুষগুলা উপকৃত হচ্ছে। তো এইটা একটা যুক্তি খণ্ডন হইতে পারে। হ্যাঁ, এটা ঠিক। এটাকে যদি আমরা সাজিয়ে বলি তাহলে এরকম হতে পারে না যে গোপনীয়তার অধিকার বলে যে যুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু সরকারি কর্মকর্তা যারা রয়েছে তারা কার টাকায় পরিচালিত হচ্ছে? জনগণের টাকায় পরিচালিত হচ্ছে। সুতরাং জনগণ যাদেরকে টাকা দিচ্ছে, যে কারণে দিচ্ছে তার হিসাব কিন্তু চাইতে পারে। তাদের স্বচ্ছতা নিশ্চিত করাও জনগণের টাকার, ট্যাক্সের টাকার স্বচ্ছতা নিশ্চিত করাও সরকারের গণতান্ত্রিক অধিকার। জি ভাই। দ্বিতীয়ত, দুর্নীতি প্রতিরোধে যখন আমরা আর্গুমেন্ট দিলাম যে হচ্ছে দুর্নীতি প্রতিরোধের জন্য আমরা এই আর্গুমেন্ট রাখবো, তখন বিপক্ষ দল থেকে যে যুক্তি আসবে যে হচ্ছে এটি নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে, যে যখন গোপন রাখবে সরকার সব তথ্য প্রকাশ করলে এই ধরনের দুর্নীতি রোধ হবে, যখন তথ্য প্রকাশ করবে তখন কি হতে পারে? যে নিরাপত্তার হুমকি তৈরি হতে পারে। নিরাপত্তার হুমকি আসবে কেন? আমরা নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে আইনি সুরক্ষা এবং নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমেই তো এই সমস্যার সমাধান করা সম্ভব। যখন জবাবদিহিতা নিশ্চিত হবে তখন তা আইনি নিরাপত্তা বা আইনের শাসন বৃদ্ধি পাবে। যেখানে আইনের শাসন বৃদ্ধি পাবে বা আইন সঠিকভাবে প্রয়োগ হবে, সেখানে তো হচ্ছে হুমকি বা হচ্ছে নিরাপত্তা নিয়ে প্রশ্নই আসতে পারে না। জনগণের আস্থা পুনরুদ্ধার। বিরোধী দল যে আশঙ্কা করছে যে সম্পত্তি জনগণের ভুল ধারণা পেতে পারে, সেটা অপ্রাসঙ্গিক, কারণ বৈধ প্রমাণের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করা হবে। আর যেটা বৈধ প্রমাণিত নয় সেটা তো অবৈধই। আমি তো কারো অবৈধ সরকারের অবৈধ সম্পদের আমার সরকার হচ্ছে নিশ্চয়তা দিবে না। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরোধী দল বলতে পারে, আমরা বলছিলাম যে হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব, এটি নিশ্চিত করবে যে কোনো বেআইনি কার্যকলাপ থাকবে না। তখন তারা যুক্তি দিছে যে বিকল্প পদ্ধতি যেমন অডিট সিস্টেম ব্যবস্থা ব্যবহার করা উচিত, কিন্তু জনসম্পর্কের তথ্য প্রকাশ করলে প্রকৃত স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। কারণ যারা অডিট করতেছে সে অডিট সিস্টেমের ভিতরে যে করাপশন ঢুকবে না, সেটা কিন্তু আমরা সঠিকভাবে এখনো ধারণা করতে পারি না। এজন্য জনগণ তখন অডিট সিস্টেমকে হচ্ছে প্রশ্ন করে, এবং এটা হয়। বিপক্ষ দলের ক্ষেত্রে সরকারি দল তো প্রশ্ন করবে বা হচ্ছে ওই যুক্তিগুলোতে আঘাত করবে, তখন রিপ্লাই স্পিচ কি হবে? প্রথমত ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন। তখন সরকারি কর্মকর্তারা জনসেবক এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তার চেয়ে জনগণের অধিকার বেশি গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা প্রতিষ্ঠা গোপনীয়তা লঙ্ঘন নয়, বরং জবাবদিহিতার একটি অংশ। এটা একটা স্পিচ হতে পারে। তথ্যের অপব্যবহারের ক্ষেত্রে এই সমস্যার আইনি নিরাপত্তা এবং প্রোটেকশন ব্যবস্থা দিয়ে সমাধান করা সম্ভব, তবে সঠিকভাবে ব্যবহৃত হলে এর অপব্যবহার সম্ভব কম থাকবে। নিরাপত্তার ঝুঁকির ক্ষেত্রে যদি আমরা দেখি যে যে কোনো তথ্যই নিরাপত্তার সাথে সম্পর্কিত হতে পারে, কিন্তু সম্পদের তথ্য প্রকাশ করলে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিয়েই প্রকাশ করা হবে, জনস্বার্থে এটি জরুরি। এটা হচ্ছে বিপক্ষ দলের যুক্তি খণ্ডন। সামাজিক এবং মানসিক যে ক্ষতির বিষয়টা তুলে ধরা হয়েছে, এ ধরনের ভুল ধারণা এড়াতে প্রয়োজনীয় প্রমাণ এবং স্বচ্ছতার ব্যবস্থা থাকবে। কোনো বৈধ তথ্য প্রকাশ করতে সামাজিক ক্ষতির আশঙ্কা অবশ্যই কম থাকবে। তার মানে আমাদের ডিবেটের এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখছি, সে বিষয়গুলো থেকে আমরা এতটুকুই বুঝতে পারলাম, বা হচ্ছে স্ট্রাকচার যেটা আমরা দেখলাম। প্রথমত হচ্ছে আমাদের কি, যে হচ্ছে যখনই মোশন আমি পাবো
আমার মাথা মধ্যে মোশনটাকে নিতে হবে, নেওয়ার পর আমার চিন্তা করতে হবে, আমি তো বলেই তো দিবে পক্ষ দল নাকি বিপক্ষ দল 15 মিনিট আগে বা 20 মিনিট আগে জানিয়ে দিবে। জানিয়ে দেওয়ার পর যদি আমি পক্ষ দল হয়ে থাকি, আমার মাথায় ক্যাচ করাতে হবে মোশনটা কি বলতে চাচ্ছে, এরপরে এর আর্গুমেন্ট, এর যুক্তিগুলো কি কি, সেটা সুন্দরভাবে আমার কয়েকটা যুক্তিকে মেইন পয়েন্টে নিয়ে আসতে হবে। তারপর এই যুক্তিগুলো হচ্ছে প্রথম বক্তা কোন পর্যন্ত বলবে, দ্বিতীয় বক্তা এসে স্টার্টিং, প্রথম বক্তা স্টার্টিং এর পর কোন কোন যুক্তিগুলো বলবে, দ্বিতীয় বক্তা এসে সুন্দরভাবে উপস্থাপন করবে যে হচ্ছে প্রথম বিরোধী দলীয় প্রথম বক্তা হচ্ছে যা যা বলে গেছে তার রিপ্লাই দিবে, দিয়ে আবার যে যুক্তিগুলো প্রথম বক্তা বলতে ভুলে গিয়েছিল বা হচ্ছে বাদ রেখেছিল সেগুলো বলবে, এর পিছনে ব্যাখ্যা দিবে। এই যে এভাবে আমরা যখন ডিবেট সাজাবো তখন কিন্তু আমাদের ডিবেট ডিবেটের মতো হবে বা ডিবেটে এঙ্গেজ করবে। আর আমি একটা মোশন পাবো, সুন্দরভাবে চ্যাট জিপিটিতে যাবো, যে সুন্দরভাবে হচ্ছে একটা সার্চ মারবো, বা হচ্ছে আমি আমার মতো বকে যাব, ওই পক্ষ বিপক্ষে কোনো এঙ্গেজ করব না, সেটা কিন্তু ডিবেট হবে না, সেটা হবে আলোচনা পর্যালোচনা। ডিবেট হবে এঙ্গেজ, ম্যান টু ম্যান ফাইট, আর্গুমেন্টের খেলা, যুক্তির খেলা। এজন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। Am I clear? জি ভাই। তাহলে আমরা আজকের সেশন মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছি, যেহেতু আমাদের কোনো স্লাইড নেই এবং আমরা হচ্ছে সরাসরি মোশন নিয়ে আলোচনা করেছি এবং প্রিভিয়াস কিছু বিষয় নিয়ে আমরা হচ্ছে আলোচনা করছি, অর্থাৎ মোটিভেশনের বিষয় নিয়ে। এজন্য আজকের আমরা সংক্ষিপ্তই করতে চাচ্ছি, আমরা পরবর্তীতে আবার হচ্ছে একদম শুরু থেকে স্ট্রাকচার থেকে, যেহেতু আমাদের সামনে ফ্রেশার্স লিগ, এজন্য একদম যারা হচ্ছে আছে তাদেরকে একদম শুরু থেকে আমরা হচ্ছে নতুন ভাবে শেখাবো এবং হচ্ছে প্র্যাকটিস করাবো কিছু ডিবেট। আমরা অফলাইনে চলে যাব নাকি বলো, যে হচ্ছে আমরা পরবর্তীতে সেশনগুলো করব আমরা 5টা থেকে বা ক্লাস টাইম শেষে সেই সেশনগুলো করার চেষ্টা করব। তোমাদের যাদের অনেকের পরীক্ষা আছে তাদের কথা চিন্তা করে হচ্ছে ভিডিওগুলো রাখার চেষ্টা করব, যাতে তোমরা পরীক্ষা শেষ অর্থাৎ 18 তারিখের ভিতরে, যেহেতু সবার পরীক্ষা শেষ, আমাদের ডেট হবে হয়তোবা 19 বা 20, সে যাই হোক তোমরা বিতর্কে সরাসরি অংশগ্রহণ করবা। সেশনগুলোতে যদি কারো পরীক্ষার কারণে অংশগ্রহণ করতে সমস্যা হয়, তোমরা লিগে অংশগ্রহণ করবা, তাহলে আরো অনেক বিষয় শিখতে পারবা এবং নিজেকে কম্পারেটিভলি কতটুকু ভালো করতে পারছো দিন দিন সেটা বুঝতে পারবা। ভাই অফলাইন সেশন গুলো কখন হয় মেনলি ভাই? এখন তো হচ্ছে আগে তো ক্লাস ছিল 4টা পর্যন্ত, এখন 5টা পর্যন্ত, আমরা 5টার পরে নেওয়ার চেষ্টা করব, ভাই হয়তো বলতেছিলাম যে সকালে বা লাঞ্চ টাইমে সুবিধা অনুযায়ী তোমাদের পুল দেওয়া হবে, পুলে যাদের ভাই পরীক্ষা 5টার পরে হবে। তো ভাই টিউশন থাকে ভাই। হ্যাঁ 5টার পরে কষ্ট হয়ে যায় ভাই, 5টার পরে কষ্ট। হ্যাঁ, তাহলে আমরা সকালে নিব বা হচ্ছে অফ ডেতে নিব, বৃহস্পতিবার শুক্রবার, বা অফ অনলাইনে, অফ ডে ভাই বেটার হয়। দু একটা চালাবো অফ ডে ব্যতীত যেগুলা নিব। ভাই ছুটির দিন হইলে সব থেকে বেস্ট হইতো আর কি। হ্যাঁ, ছুটির দিন তো রেগুলার একদম প্র্যাকটিস ডিবেটই করব আমরা। ছুটির দিন সরাসরি ডাইরেক্ট প্র্যাকটিস ডিবেট করব। পাশাপাশি তোমরা হচ্ছে, আমাদের বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে যে আমরা ফ্রেশার্স করব হচ্ছে এপি দিয়ে। এর জন্য এপি নিয়ে ইউটিউব থেকে যে সময়টা থাকে সেই সময়টা দেখবা। আমাদের আগের লেকচার কিন্তু হচ্ছে ওই ইয়ে দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে নিবা। তারপর আপাতত সেশনের বাইরে আমরা কথা বলি নাকি, সেশন শেষ, এবং সেশন কেমন ছিল ফিডব্যাক দাও, কি কি ইমপ্রুভ করতে হবে বলো, বলে আজকে আমরা শেষ করি। ভাই আমাদের নিয়ে একটা রিভিউ দিয়ে দেন। জি, বুঝতে পারিনি। ভাই আমাদের নিয়ে একটা রিভিউ দিয়ে দেন। হ্যাঁ, তোমরা ভাই ভালো করতেছো, বলতেছিলাম আমাদের নিয়ে একটা রিভিউ। তোমরা ভালো করতেছো, সামনে আরো ভালো করবে, কিন্তু রেগুলার হতে হবে। সেশন কি ঠিক ছিল, মানে হঠাৎ করে সেশন কিন্তু, সেটা বলো, বলে আমরা বিদায় নিব। জি ভাই, ঠিক ছিল মোটামুটি। শুধু ভাই মানুষজন কম তো ভাই, এজন্য ভালো লাগে না। কেন যে আসে না ওরা ভাই। সেটাই, এখন কি ভিডিও ওদেরকে দিয়ে দিব? দিয়ে দেন ভাই।
ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা। আমরা পরবর্তীতে আস্তে আস্তে আরো ভালো কিছু করব এবং রেগুলার শিখতে থাকবো। শিখতে শিখতেই একসময় আমরা ভালো বক্তা হব, ভালো ডিবেটার হব এবং ভালো কিছু অর্জন করব। আপাতত আজকের রাতের মতো আমাদের সেশন শেষ। শুভরাত্রি সবাইকে।